স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আজকে আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স থেকে প্রফেসর ডক্টর মুস্তাফা সারওয়ার, এবং আমার সাথে আরো যুক্ত আছেন সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি থেকে প্রফেসর ডক্টর শফিকুর রহমান। দুজন অতিথিকে স্বাগত জানাচ্ছি। দুজন অতিথির সঙ্গে থাকবেন। আলোচনায় যাবার আগে আজকের দিনের প্রধান যে সংবাদগুলো রয়েছে তার একাংশ ছোট্ট করে একটু দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ঘোষণা করেছেন যে আমেরিকান সেনা ইউক্রেনে পাঠানো হবে না, তবে এয়ার সাপোর্ট বা অন্যান্য নিরাপত্তা সহায়তা দেওয়া হতে পারে। ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বয় করে তিনি যুদ্ধ বন্ধে ভূমিকা রাখতে চান, তবে চলমান শান্তি আলোচনার মধ্যেও হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনে 270টি ড্রোন এবং 10টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এদিকে রাশিয়া 1000 ইউক্রেনীয় সৈন্যের মৃতদেহ ফেরত দিয়েছে, অন্যদিকে ইউক্রেন 19 রাশিয়ান সৈন্যের দেহ ফেরত দিয়েছে। ইউক্রেন ও মিত্ররা রাশিয়ার উপর আরো চাপ সৃষ্টি করতে আলোচনা চালাচ্ছে। ইউরোপীয় নেতাদের সাথে সোমবার ওয়াশিংটনে বৈঠকে ট্রাম্প কথা দিয়েছেন দ্বিতীয় বৈঠকটি হবে তিনি জেলেনস্কি এবং পুতিনের মধ্যে। তবে রাশিয়া এখনো স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং দখল করা ভূমি নিজেদের কাছে রাখার দাবিতে তারা এখন পর্যন্ত অটল। শেষ পর্যন্ত তাই এই বৈঠক হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। দেশের ভেতরের সংবাদ বলছি, 2026 মিডটার্ম নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে নানা পরিকল্পনা নিতে শুরু করেছেন রিপাবলিকানরা। একদিকে রিপাবলিকান অধ্যুষিত স্টেটগুলোতে কংগ্রেসের নতুন সীমানা নির্ধারণের চেষ্টা চলছে, অন্যদিকে ট্রাম্প মেইলিং ভোট ব্যবহার বন্ধ করতে চান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর সবকিছুই করা হচ্ছে মিডটার্ম নির্বাচনকে সামনে রেখে। প্রশ্ন উঠেছে দেশের গণতন্ত্র কতটুকু রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের অতিথিরা পর্যালোচনা করবেন। আমি আলোচনা শুরু করতে চাই প্রফেসর ডক্টর মুস্তাফা সারওয়ার, আপনাকে দিয়ে শুরু করি। আমেরিকা আসলে যেই তৎপরতা চালাচ্ছে, কিংবা ট্রাম্প আসলে যেই কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে, যদিও ট্রাম্প আজকে বলেছেন যে পুতিনের সাথে তার বন্ধুসুলভ সম্পর্ক এবং তিনি যতটা আশাবাদী ছিলেন যে পুতিন তার কথা শুনবে, পুতিন তার কথা শোনেননি। ট্রাম্প দাবি করছেন যে তিনি আসলে যুদ্ধ বন্ধ কার্যকর করা, শান্তি প্রতিষ্ঠা করার বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখছেন। যদিও আমি এটা স্বীকার করি যে ট্রাম্পই একমাত্র পেরেছেন যে পুতিনকে আলোচনা টেবিলে বসাতে, অন্য কোনো ভাবে হয়তো এটা খুব একটা সম্ভব ছিল না। কিন্তু তারপরেও আসলে সার্বিক বিষয় নিয়ে আপনার কাছে আসলে কি মনে হচ্ছে, কলকাঠি কি আদৌ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নাড়ছে নাকি পুতিন নাড়ছেন? এখানে আমি একটা জিনিস উল্লেখ করব যে যে আপনার লাইভ অ্যাক্টিভ মাইক ছিল, সেই মাইকে যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে ইমানুয়েল ম্যাক্রোকে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে পুতিন বলেছে যে আই উইল ডু দিস ডিল ফর ইউ, মানে ট্রাম্পের জন্যই সে এই ডিলটা করবে। এর দুটো মিনিং হতে পারে। যাই হোক, এখন ব্যাপারটা যে এই যে আলোচনাটা হচ্ছে, মিটিং হলো, তারপরে সামনে মিটিং হবে, এটা কতটা সার্থক হতে পারে সেটা আমার মনে এখনো সন্দেহ রয়েছে যে এটা কতটা সার্থক হয়। কারণ দুটো পক্ষে পুতিনের যে কন্ডিশনস গুলো সে দিয়েছে ভার্সেস জেলেনস্কি যে কন্ডিশনস দিয়েছে, এ দুটোর কোনো ওভারল্যাপ নেই। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? আমি যদি দুটো ভেন ডায়াগ্রাম আঁকি দুজনার দুটো সেট নিয়ে, তাহলে এর কমন ওভারল্যাপ নেই। তার অর্থ তারা একজনের সঙ্গে আরেকজনের কোনো মিলই এই সামনের যে ব্যাপারে। কাজেই আমি ওভারল্যাপ যদি না থাকে, তাহলে কি ডোনাল্ড ট্রাম্প পারবে পুতিনকে? আপনার প্রশ্নটার একটা ভালো উত্তর হতে পারে যে হু ইজ প্লেইং দ্য কার্ডস? আই থিঙ্ক ইট ইজ পুতিন। হি ইজ এ টাফ নেগোশিয়েটর অ্যান্ড ব্যাটলফিল্ডে তারা উইন করছে, একটু 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 করে আগাচ্ছে। এবং আপনি যদি ম্যাপের দিকে তাকিয়ে দেখেন, তাহলে আপনি দেখবেন যে ইউক্রেন এবং রাশিয়ার বর্ডার, ইস্টার্ন বর্ডার যেটা ইউক্রেনের আর রাশিয়ার ওয়েস্টার্ন বর্ডার, এটার দিকে আপনি যদি তাকিয়ে দেখেন, একটা লাল প্যাচ একদম আপনার সেই
মানে আমি বিস্মিত, যেটা কার্কিভেরও কিছু অংশ নিয়ে শুরু হয়েছে, ইট গোজ অল দ্য ওয়ে by the coastline of the Azov Sea, and then it comes into the একদম আপনার যেটা নিপ্রো রিভারের মানে অববাহিকা, যে একদম বদ্বীপ যেখানে মেইন এস্টুয়ারি, ও থেকে সে নেমে গেছে একদম আপনার ইর উপরে, যেটা হলো খুব ইম্পর্টেন্ট, যে সেবাস্তোপোল এবং আপনার যেটা নিয়ে অনেক দিনের দীর্ঘকালীন ঝগড়া। কাজী আমার যেন মনে হয় যে এই 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 ল্যান্ড পেয়ে শুধু যে ডোনাল্ড ট্রাম্প খুশি তা নয়, সে চাচ্ছে যে ডনেটস্কে যে মাত্র 20% যেটা ইউক্রেনের হাতে আছে, 80% সে দখল করে নিয়েছে, সেই 20%কেও সে সোয়াপ করতে চায়। তার অর্থ দ্য ক্রাইমিয়া তো গেল, ওই যে আমি যেখানে বললাম সেবাস্তোপোল, এদিকে ডনেটস্ক লুহানেস্ক যাবে, এবং শুধু তাই নয়, জাপোরিজিয়া খারসনের একটা বিরাট অংশ এটা মানে রাখতে চায় পুটিন। এমনি একটা পরিস্থিতিতে মানে জেলেনস্কির পক্ষে এতগুলো জমি, প্রায় 20% অফ ভেরি রিচ, মানে যে ল্যান্ড 20% শুধু নয়, এটা মিনারেল, যেটা আপনি জানেন মানে রেয়ার আর্থ, এগুলো ওখানে আছে, এবং কোল আছে, এবং এটা দারুণ সুন্দর এগ্রিকালচার এলাকা, প্রডিউসিং অনেক ইন্ডাস্ট্রি। এই এলাকাকে উনি যদি ছেড়ে দেন, তাতে কি উনি রাজি হবেন? আর উনি রাজি হলেও কি ইউক্রেনের যে পপুলেশন যারা এবং তার যারা বিরোধী দল আছে, তারা এতে রাজি হবে? কাজেই আমি মানে এটা আমার কাছে খুবই কনফিউজিং। সবাই চাচ্ছে যে এই যুদ্ধটা বন্ধ হোক, কিন্তু আরো একটা লক্ষ্য করুন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছিল যে উনি সিজ ফায়ার করতেই হবে, না করলে উনি রাশিয়ার উপরে খুব চটে যাবেন। কই সিজ ফায়ার তো হলো না, পুতিন বলল যে নো সিজ ফায়ার, এবং ঠিকই তার সঙ্গে আলোচনার একদিন পরে ইউরোপিয়ানদের সঙ্গে উনি যদি বসছেন ডোনাল্ড ট্রাম্প, তার একদিন পরে, মাত্র একদিন পর, একদিনও না কয়েক ঘন্টার মধ্যেই সে এই যে আপনি বললেন যে কতগুলো ড্রোন, 270টা ড্রোন, হ্যাঁ, তাহলে তাহলে এটা কিভাবে যে এই পিস ট্রিটি হতে পারে? আরো একটা ব্যাপার, যে আমরা লক্ষ্য করবো যে 1994-এ যে বুদাপেস্ট মেমোরেন্ডা হয়েছিল, তাতে কিন্তু গ্যারান্টি ছিল যে যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, রাশিয়া, এই 3 কান্ট্রি একে গ্যারান্টি দিচ্ছে। আমার মনে হয় তুরস্কও ছিল, আই ফরগট হুইচ অ্যানাদার কান্ট্রি, যে এদের গ্যারান্টি ছিল যে যদি মানে কেউ আক্রমণ করতে যায় ইউক্রেনকে, তাহলে এরা সবাই তার পক্ষে চলে যাবে। লক্ষ্য করে দেখুন, এদেরই একজন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করলো, আর বাকি সিগনেটারি যারা ইউনাইটেড কিংডম এবং আমেরিকা, তারা তো কিছু করলো না, তারা তো গিয়ে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেনি। এমনকি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র দিয়েছে, কিন্তু প্রথম দিকে আপনি যদি লক্ষ্য করেন, অস্ত্রগুলোর রেঞ্জ ছিল কত? 20 মাইলস, মানে অল ডিফেন্সিভ, মানে এদের মানে হাত বেঁধে রেখেছে যুদ্ধের জন্য। তো এমনি একটা পরিস্থিতিতে ইউএস যে গ্যারান্টি প্রথম বলছিল যে আমরা যদি মানে শান্তি চুক্তি হয়, তাহলে ইউক্রেনের রক্ষার জন্য, তার ইন্টিগ্রিটির জন্য, সোভেন যে অংশটা থাকবে এটা রক্ষার জন্য যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে গিয়ে একত্রে কন্ট্রিবিউট করবে, এবং আর্টিকেল 5 যেটা মানে নেটো, সেই আর্টিকেল 5-এরই মানে মানে নেটোতে তাকে নেবে না, কিন্তু আর্টিকেল 5-এর ধারাটাকে তারা ইমপ্লিমেন্ট করবে। তার অর্থ যদি একজন আক্রান্ত হয় এদের মধ্যে, মানে দ্যাট মিনস ইউক্রেন যদি আক্রান্ত হয় তাহলে সবাই আক্রান্ত, এইভাবে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এখন তো তার শুনছি না সেই আর্টিকেল 5। এখন এমনকি ডিফেন্সের জন্য যেটা ঠিক হয়েছিল, সেখানেও কিন্তু লেটেস্ট যেটা শুনলাম, ডোনাল্ড ট্রাম্প এবং তার যে প্রেস সেক্রেটারি যে বলছেন যে there will be no boots of US on the ground of Ukraine, তার মানে কোনো ল্যান্ড আর্মি যাচ্ছে না, কোনো ফিজিক্যাল ফোর্স থাকবে না। তারপরে বলছে যে এয়ার প্রতিরক্ষায় তারা যেতে পারে, চিন্তা করে দেখুন, নট দে উইল গো। তাহলে এমনি একটা পরিস্থিতিতে যেহেতু ইউক্রেন যুদ্ধে ভালো করছে না, এবং না করার মেইন কারণ, এখানে আমি বাইডেনকে অপবাদ দেব, সে যদি প্রথম দিক থেকে ভালো অস্ত্র দিত এবং মানে মানে অ্যাগ্রেসিভ ওয়েপন্স দিত, 200 মাইলস রেঞ্জের অস্ত্র দিত, তাহলে কিন্তু যুদ্ধের পরিস্থিতি অন্যরকম থাকতো।
শুধুমাত্র ডিফেন্সিভ ওয়েপন্স দিয়েছে। কাজে এমনি একটা পরিস্থিতিতে আমরা অপেক্ষা করতে থাকবো যে আলটিমেট কি হয়। তবে আমার খুবই সন্দেহ হচ্ছে যে ইট কুড এন্ড আপ উইথ এ ভেরি ব্যাড সিচুয়েশন ফর ইউক্রেন। তার মানে 21st সেঞ্চুরিতে আমাদের চোখের সামনে দেখলাম যে ইউরোপের একটা স্বাধীন দেশ তার স্বাধীনতার বিরাট অংশ ছিনিয়ে নিল অন্য কেউ। এবং এটা একটা এক্সাম্পল হতে পারে, যেমন ধরুন যদি ভারত কোনোদিন আমাদের উপরে খেপে যায়, বাংলাদেশের উপরে, সে যদি বলে যে ওই যশোর মানে কুষ্টিয়া অঞ্চলে প্রচুর মাইনরিটি আছে, এগুলো আমার অঞ্চল, হ্যাঁ, এই বলে সে যদি সৈন্য নিয়ে এখানে দখল করার চেষ্টা করে, তাহলে আমরা কি করব? আমাদের তো ওরকম, আমাদের সৈন্যবাহিনী তো অত বিশাল নয়। আমরা জানি যে খুবই লিমিটেড রিসোর্স আমরা আমাদের সৈন্যবাহিনীকে দেই, তাতে তো কেউ কিছু বলবে না, এটা দখল করে নেবে। কাজে এই যে এক্সাম্পলটা ক্রিয়েট হলো, এটা কিন্তু বিশ্বের সবার জন্য খুবই একটা খারাপ এক্সাম্পল। যে কোনো স্ট্রং কান্ট্রি তার নেইবারিং উইক কান্ট্রিকে একটা দখল করার একটা নিয়ম তৈরি হয়ে যাচ্ছে, খুবই দুঃখজনক। জি, প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনার সংখ্যাগুলো কি আসলে একই রকম? আমি ডক্টর সরের সাথে অনেক একমত, কিন্তু এখানে আরো দু তিনটা ফ্যাক্টর যেগুলো রয়েছে, সেটা হচ্ছে যে ট্রাম্প কি চায়, ট্রাম্পের যে পার্সোনালিটি, ট্রাম্পের যে রোল, ট্রাম্প যে কি করবে, আমার কাছে তো মনে হয় ট্রাম্প এখন কনফিউজ। ট্রাম্প যে তার পলিসি নিয়ে কিভাবে এগোবে, কারণ পুতিনের সাথে সে যোগাযোগ করার যেরকম বিভিন্নভাবে চেষ্টা করেছে, পুতিন কিন্তু একটুও এই ইনিশিয়েটিভে আসার কোনো ইচ্ছা ছিল না। তাকে জোর করে বিভিন্নভাবে বলে প্রেসার করিয়ে কমাবার চেষ্টা করছে। উনি নিজে তার রাজনীতির কমিটমেন্ট করেছেন যে আমি প্রেসিডেন্ট হলেই একদিনের ভেতরে ইউক্রেন যুদ্ধ শেষ করে ফেলবে, বা অন্য ভাবে উনি চেষ্টা করবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে উনি ভাবছেন যে উনি যেভাবে আমেরিকাকে গায়ের জোরে রিপাবলিকানদের থ্রুতে যেভাবে মানে কন্ট্রোল করেন, উনি হয়তো পুতিনকে এবং ইন্টারন্যাশনাল ফিল্ডেও সেইভাবে পলিসি নিয়ে হয়তো কিছুটা এগোতে পারবেন। কিন্তু আমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পেজেই দেখতে পাচ্ছি যে আমেরিকা ডেমোক্রেটিক কান্ট্রি এবং ডেমোক্রেটিক লিডার, সেখানে ডেমোক্রেসির লিডারদের সাপোর্ট না করে, ডেমোক্রেটিক কান্ট্রিদের সাপোর্ট না করে উনি যাচ্ছেন প্রত্যেকবারই রাশিয়ান পক্ষে, এবং একটা ডিক্টেটোরিয়াল, একটা করাপ্ট, একটা মানে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে যে পুতিনের ইতিহাস আমরা জানি, সে অন্য কোনো দেশে যেতে পারে না, কারণ ইন্টারন্যাশনাল ট্রিব্যুনালে তার কেস রয়েছে, তার এগেনস্টে যে কোনো জায়গায় সে অ্যারেস্ট হতে পারে। তো এই যে সিচুয়েশন একটা রয়েছে, সেখানে আমার কাছে যেটা মনে হয় ট্রাম্পের যে পার্সোনালিটি, ট্রাম্প চাচ্ছে তার পার্সোনাল গেইন এবং নাম ডাক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, প্রত্যেক দিন উনি টেলিভিশনের সেন্টার পয়েন্টে থাকুন, ওনার একটা যে আগের থেকে তার পার্সোনালিটিতে আমরা দেখেছি, ওটা করার জন্য এই ইউক্রেনকে ব্যবহার করছেন কিনা, এটা যদি হয়ে থাকে এটা খুবই একটা দুঃখজনক ঘটনা হবে। কারণ ইউরোপের এই যে 10-12 জন লিডার বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়নের এসে যেভাবে ইউক্রেনকে সাপোর্ট করেছে, জেলেনস্কিকে সাপোর্ট করেছে, এবং যে সাপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে, এই যে ডেমোক্রেসির স্বাধীনতা মেনটেন করার, হিউম্যান রাইটস মেনটেন করার, ভোটিং রাইটস মেনটেন করার যে প্রচেষ্টা, এটা আমরা ট্রাম্পের মধ্যে ওই রকম ভাবে দেখি না, যেটা খুব দুঃখজনক। সেই জন্যে আমার মনে হয় যে ট্রাম্পের এই ইনিশিয়েটিভ কতদূর এগোবে প্রশ্ন রয়েছে। এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই যে ট্রাম্পের এই আলাস্কা মিটিং, পুতিনকে ডাকা, বোধহয় ট্রাম্পের জন্য একটা ভুল স্ট্র্যাটেজি হয়েছে।
ওকে যদি দূরে রেখে অন্যভাবে করতো, কারণ এই যে আলাস্কা এসছে পুতিন, এসে আমেরিকান ল্যান্ডে সে একটা ইন্টারন্যাশনাল কাভারেজ যেভাবে পেয়েছে, ও কিন্তু আইসোলেটেড হয়ে গেছিল অনেকখানি। রাশিয়া কিন্তু বেশ আইসোলেটেড হয়ে গেছিল মিডল ইস্ট থেকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এবং এশিয়ান থেকে, এশিয়ার বিভিন্ন, অস্ট্রেলিয়া, জাপান, এরা অনেক থেকে অনেক দূরে সরে গেছিল, আইসোলেটেড হয়ে গেছিল রাশিয়া। এই সুযোগে সে আবার ওটাকে রিভাইভ করার চেষ্টা করছে এবং একটা সেন্টার পয়েন্টে এসে তাদের, যেটা ট্রাম্পের ইচ্ছা কিন্তু সুযোগটা পেয়েছে পুতিন অনেকখানি। সেই জন্য আমার কাছে এটা মনে হয় যে ট্রাম্পের এই স্ট্র্যাটেজিটা, পুতিনকে আলাস্কায় ডাকাটা, ওয়াজ এ কাইন্ড অফ ফেইলিওর, না হলেও একটা ভুল সিদ্ধান্ত ছিল বলে আমার মনে হয়। জি জি, আমরা আপনার পর্যালোচনা শুনছিলাম প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার। আপনার কাছে আসলে একইভাবে আমি এই প্রশ্নটাই আসলে আরেকবার একটু অন্যভাবে করতে চাই। সেটা হচ্ছে রাশিয়া তো হামলা অব্যাহত রেখেছে, তাহলে মানে এই যে আলোচনার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, রাশিয়া কি শুধুমাত্র সময় কিনছে, মানে বিষয়টা কি এরকম, কিংবা পুতিনের আসলে উদ্দেশ্যটা কি বলে আপনার মনে হচ্ছে? কিংবা ডোনাল্ড ট্রাম্পকে তো সে পাত্তাই দিচ্ছে না, ট্রাম্পও বা কেন এই জিনিসটা মেনে নিচ্ছে? তার যে পার্সোনালিটি কিংবা তার যে ইগোর যে বিষয়গুলো সম্পর্কে আমরা জানি, সেই বা এই বিষয়টা কেন মেনে নিচ্ছে? এটা একটা আপনার সুন্দর প্রশ্ন হয়েছে। আমার যেন মনে হচ্ছে একটা মোটিভেশন রয়েছে। মোটিভেশনটা হচ্ছে কি, ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে নোবেল পিস প্রাইজ এবং এটার ডিসিশন হবে 10ই অক্টোবর, এটা অ্যানাউন্স করা হবে। আর ডিসিশন হবে অক্টোবরের প্রথম কয়েকদিনে, যখন নরওয়েজিয়ান নোবেল কমিটির ফাইনাল মিটিংটা হবে। কাজে তার হাতে সময় খুব কম, এর মধ্যে কিন্তু দেখুন সে কিন্তু টাইমিং দিচ্ছে যে 2 উইকের মধ্যে করতে হবে, তারপরে নেক্সট উইকে, মানে সঙ্গে সঙ্গে। এর কারণ হলো যে সে যদি কোনো ক্রমে একটা যদি ওখানে পিস এগ্রিমেন্ট অথবা সিজফায়ার করে ফেলতে পারে, তাহলে কিন্তু সে, মানে যেটা তার ইচ্ছা, যে সে ওই নোবেল প্রাইজ পেয়ে যেতে পারে। এবং আমরা জানি যে পাকিস্তানের গভর্নমেন্ট তাকে ওখানে নমিনেট করেছে, হ্যাঁ, এবং আর অন্যান্য অনেকে করেছে। কিন্তু যেমন ধরুন আমি দেখলাম যে ভারতের উপরে উনি যে চটে গেছেন, তার কারণ ওই যে পাকিস্তান ভারত যুদ্ধটা উনি থামিয়ে দিয়েছেন, এটার উনি ক্রেডিট নিচ্ছিলেন। কিন্তু এটা পাকিস্তান থেকে ক্রেডিট দিয়েছে, কিন্তু মোদী তাকে দেয়। এই না দেওয়ার জন্য সে মোদীর উপরে দারুণ ভাবে চটে গেছে। আবার আমি মনে করি যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যদি আমার এই কথা শুনে যদি আমি ওনার মাথার মধ্যে ঢুকে যায় যে হ্যাঁ আমিও, উনি কিন্তু পারেন, উনি কিন্তু অ্যালার্ম পারেন, আবার কান্ট্রি হিসেবে পারেন। কাজে উনি দুটো নমিনেশন দিতে পারেন। পিস নমিনেশনটা কিন্তু যারা আগে পিস অ্যাওয়ার্ড পেয়েছে তারা কিন্তু করতে পারে, আর গভর্নমেন্ট করতে পারে। কাজেই সে দুটো দিতে পারে, একটা বাংলাদেশ থেকে দিল আর একটা নিজে দিল। তাহলে তো ডোনাল্ড ট্রাম্প খুশি হয়ে আমাদের তো সব জিনিস ট্যারিফ হয়তো জিরোতে নিয়ে আসতে পারে, এরা হতে পারে। যাই হোক, আপনার এই প্রশ্নটার উত্তর হলো যে এর মেইন মোটিভেশন হলো ওই নোবেল প্রাইজটা যদি পেয়ে যায়, যে কারণে হয়তো পুতিনকে হিন্ট দিয়েছেন, যে জন্য হয়তো যে পুতিন বলেছে যে আই এম ডুইং দিস ডিল ফর ইউ, মানে তুমি যাতে নোবেল প্রাইজটা পেয়ে যাও। আর আরো একটা ব্যাপার, যে ওইটা কিন্তু লাইভ মাইক্রোফোনটা ছিল এবং সেটা ম্যাক্রোর সঙ্গে আলোচনা করেছে ডোনাল্ড ট্রাম্প, এটা সাংবাদিকরা ক্যাচ করেছে। আমি কিন্তু এই ইউক্রেনের উপরে কবিতা লিখেছি প্রচুর। আমার একটা বই জন হপকিন্স এবং ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স থেকে ছাপা হওয়ার ফাইনাল স্টেজে আছে। আর এবারে এই মাসে আমার একটা কবিতা ছাপা হলো আপনার এখানে সাদার্ন ইউনিভার্সিটি লিটারি ম্যাগাজিনে। কবিতাটার নাম হলো জেলেনস্কি's ড্রিম। আজকের আপনার এই অনুষ্ঠানে আমি মাত্র দুটো লাইন পড়বো, আমার লোভ সম্বরণ করতে পারছি না। জি নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও শুনতে আগ্রহী। আমি লিখছি, এটা আমার একটা অংশ মাত্র, কিন্তু অংশটা খুব অর্থপূর্ণ। Can there be a bed of sunflower leaves under the blue sky where he can lay his tired soul? আমি জেলেনস্কির কথা বলছি, তার মানে আপনি লক্ষ্য করবেন যে সানফ্লাওয়ার, যেটা সানফ্লাওয়ার তো আপনার হলুদ রং, তাই তো, আর আকাশ হলো নীল।
ইউক্রেনের ফ্ল্যাগ কি? নেম, তারপরে হলো আপনার যদি খেয়াল করেন যে ইউক্রেনের ফ্ল্যাগ, তো আমার এটা ইমাজিনের ভেতরে চিত্রকল্পে আমি বলছি হি ওয়ান্টস, হিজ সোল ইজ টায়ার্ড এন্ড হি ওয়ান্টস এ রেস্টিং প্লেস। তার মানে আপনি বুঝতে পারেন যে আমি যেটা এখানে ইঙ্গিত করছি যে ইউক্রেনের জন্য মানে এই বিশ্বের রাজনীতি, যে রাজনীতি খুব জটিল, এই রাজনীতিতে পড়ে ইউক্রেনের হয়তো মানে ন্যাশনাল ইন্টিগ্রিটিতে কম্প্রোমাইজ হয়ে যেতে পারে, এবং তখন এই ভদ্রলোক তার টায়ার্ড সোল হয়তো রেস্টিং প্লেস চাইবে ওই ইউক্রেনের সানফ্লাওয়ার বেডের উপরে, যেখানে থাকবে ব্লু স্কাই, মিনস দ্যাট ইজ অলসো ইউক্রেন ফ্ল্যাগ। হ্যাঁ, আচ্ছা, এটা আমি লিখেছি। এটা বড় কবিতা, কিন্তু আমি অংশটা আপনাকে পড়ে শোনালাম। এটা হলো ইসের লিটারি ম্যাগাজিন অফ সাদার্ন ইউনিভার্সিটি। এবং মানে এখান থেকে আমি বুঝাতে চেয়েছি, যেটা আপনার প্রশ্নের উত্তরে নেই, যে আমি যেটা দেখছি যে একটা খুবই অন্যায্য কাজ হচ্ছে এই 21st সেঞ্চুরিতে এসে। আমরা চোখের সামনে দেখলাম যে একটা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এটা একজনে কেড়ে নিল, এবং সেটা আমাদের দেখতে হলো। এর চেয়ে আর দুঃখজনক কি থাকতে পারে? এবং আমি কোনো একটা খুব ভালো যে আশা, তা কিন্তু আমি দেখছি না। জি, প্রফেসর ডক্টর শফিকুর রহমান, মানে ইউক্রেনের শত্রু এবং মানে বন্ধু দুই দিক থেকেই কিন্তু আসলে ইউক্রেন অনেকটা কোণঠাসা বৈশ্বিক রাজনীতিতে। আপনার পর্যালোচনা শুনবো, সেই সাথে একটু যদি একটা বিষয় যুক্ত করতেন, যে নোবেল প্রাইজের একটা আকাঙ্ক্ষা ট্রাম্পের থাকতে পারে, ঠিক আছে, কিন্তু বৈশ্বিক ভাবমূর্তি পুনর্গঠনের কথা যদি বলি, কিংবা বৈশ্বিক যে একটা ইমেজ তৈরি করার যে বিষয়, ট্রাম্প কি আদৌ আসলে এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়, কিংবা সহজ কথায় বলতে গেলে পাত্তা দেয়? আপনার কাছে কি মনে হয়? খুব একটা পাত্তা উনি দেন না। উনি নিজেকে যেভাবে ডিফাইন করেন সেভাবেই। আমি ডক্টর সরওয়ারের সাথে একটুখানি দ্বিমত পোষণ করব। সেটা হচ্ছে যে আমার মনে হয় না নমিনেটেড সে হতে পারে, কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন লোক, বিভিন্ন যাদের প্রয়োজনীয় স্বার্থের প্রয়োজনে তারা নমিনেশন করতে পারে ট্রাম্পকে নোবেল প্রাইজের জন্য। কিন্তু আমার মনে হয় না তাকে নোবেল কমিটি সিরিয়াসলি কনসিডার করবে। কারণ এক নম্বর হচ্ছে উনি একজন কনভিক্টেড ফেলার, একেবারে মানে অন্যায়কারী, কনভিক্টেড হয়েছে কোর্টে। দু নম্বর হচ্ছে উনি ওনার ইউনিভার্সিটি সম্পর্কে, ট্রাম্প একটা ইউনিভার্সিটি ছিল, আপনারা জানেন কিনা, ট্রাম্প ইউনিভার্সিটিটাকে বন্ধ করতে দিতে হয়েছে করাপশনের জন্য। তো এই যে তার যে পার্সোনালিটি এবং সারা পৃথিবীতে আমরা তার যে ইমেজ, তার যে রেপুটেশন, উনি ডিক্টেটোরিয়াল ডেমোক্রেটিক ভাবে ইলেক্টেড হয়ে, আমি যেটা বলি যে ডেমোক্রেটিক ডিক্টেটর, ডেমোক্রেটিক ভাবে ইলেক্টেড হয়ে ডিক্টেটোরিয়াল রোল ফলো করে। উনি শান্তির কথা বলছে, কিন্তু আপনি যদি ক্যালিফোর্নিয়ায় তার মানে ন্যাশনাল গার্ডের রোলটা দেখেন, আপনি যদি ওয়াশিংটন ডিসিতে কালকে গত এক সপ্তাহের ভেতরে যা হচ্ছে, এবং উনি যেটা টার্গেট করছেন সবকটা বড় ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক সিটি এবং স্টেট, শিকাগোকে, মানে নিউ ইয়র্ককে, ইলিনয়, বিভিন্ন স্টেট, ওয়াশিংটন স্টেট, সিয়াটলকে, এরপরে ন্যাশনাল গার্ড যাবে এসব স্টেটে। কিসের জন্য? কি করেছে নিউ ইয়র্ক, কি করেছে ওয়াশিংটন স্টেট বা সিয়াটল, বা কি করেছে ক্যালিফোর্নিয়া? আমরা যদি দেখি, ক্যালিফোর্নিয়ার গভর্নরের বাড়ি চারদিক থেকে ঘেরাও করেছে ন্যাশনাল গার্ড, কোনো পারপাস নেই। তো এই যে ইমিগ্রেশনের কতগুলো, ইমিগ্রেশনের রুলস গুলো যেগুলো সে করে চেষ্টা করছে করার জন্য, বিভিন্ন রকম নেগেটিভ ফ্যাক্টর তার এই নোবেল প্রাইজের অ্যানালাইসিসে আসবে। এই ফ্যাক্টরগুলো ওভারকাম করে উনি নোবেল প্রাইজ রিয়েলি পাবেন বলে আমার বড় রকম সন্দেহ রয়েছে। এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। আমি যেভাবে দেখি যে নোবেল লরেটদের যে রকম, বিশেষ করে শান্তি প্রাইজ যারা
পেয়ে থাকে, তাদের এতটুকুও যদি ভুল ভ্রান্তি থাকে তারা ওগুলো সিরিয়াসলি চিন্তা করে। তো এটা হচ্ছে গিয়ে আমি বাদলের সাথে সরোয়ারের সাথে যে মানে একটু ডিসএগ্রিমেন্ট করছি। তো এটা হচ্ছে একটা। এখন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি রাশিয়ার কথা যেটা বললেন, রাশিয়া বলেছে এখন যেটা বলছে বা রাশিয়া যেটা করতে যাচ্ছে বা আমরা যেটা দেখছি, রাশিয়া হ্যাজ বিকাম অ্যান এক্সপ্যানশনিস্ট। তার যে পুরনো সোভিয়েত ইউনিয়নের যে 15টা স্টেট ছিল তার মধ্যে মাত্র আমার এখানে লিস্ট রয়েছে এস্টোনিয়া, লাটভিয়া, মলদোভা, লিথুনিয়া, 4-5টা আর ইউক্রেন, 4-5টা এই 5-6টা বাদে আর 10টা স্টেট এখনো সোভিয়েত ইউনিয়নের অংশ নয় কিন্তু পুরো কন্ট্রোল রয়েছে। এই যে একটা উজবেকিস্তান, তাজিকিস্তান, তার্কিস্তান, আর্মেনিয়া, তারপরে আরো রয়েছে উজবেক, বেলারুশ, এই যে স্টেটগুলো কান্ট্রিগুলো রয়েছে এগুলো কিন্তু পুতিন এবং রাশিয়া পুরোভাবে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে কন্ট্রোল করে। তো এই যে তার যে সোভিয়েত ইউনিয়ন পুরনো সোভিয়েত মডেলের যে প্ল্যান এবং রুটস কজ, সে বলেছে যে এটা যদি তুমি রুটে যাও দেখবে ওটা আমাদের অংশ। কাজে সেইভাবে আমরা পুরো অংশটা না, পুরো ইউক্রেন না নিলেও ইউক্রেনের একটা বড় রকম অংশ রাশিয়া পাওয়া উচিত, এটা হচ্ছে তার আর্গুমেন্ট। এখন ডক্টর সরোয়ার একটু আগে ভালোভাবে বলেছে যে বাংলাদেশ যদি অ্যাটাক হয় তাহলে ওরা নিয়ে যেতে পারবে কিনা। ক্যালিফোর্নিয়া তো মেক্সিকো, আরিজোনা তো মেক্সিকো, তাহলে ক্যালিফোর্নিয়া, আরিজোনা, মেক্সিকো নিয়ে যেতে পারবে, ক্লেম করতে পারবে? পুরনো দেশ ছিল বলে এরা তো স্বাধীন হয়েছে। ইউক্রেন তো একটি স্বাধীন দেশ এবং গত 100 মানে ইউনাইটেড নেশন সহ 100 তখন 194টা স্টেট তাকে রিকগনাইজ করেছে ইন্ডিপেন্ডেন্ট 1991-এ। তো এই যে চেঞ্জ গুলো হচ্ছে এই হচ্ছে রাশিয়ান যে এক্সপ্যানশনিস্ট, আমি যেটা প্রথমে বললাম, ওদের যে স্ট্র্যাটেজি সেটা করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। এবং ইউক্রেনের একটু আগে সরোয়ার যেটা বলেছে যে ওই এরিয়াটা হলো খুবই ইম্পর্টেন্ট এরিয়া এগ্রিকালচারের জন্য, ইন্ডাস্ট্রির জন্য এবং বিজনেসের জন্য, এবং ওখানে অনেক রাশিয়ান স্পিকিং লোকজন রয়েছে। তো এই যে একটা সিচুয়েশন, মানে সোশ্যাল, পলিটিক্যাল, কালচারাল সিচুয়েশন, এবং এখানে ট্রাম্পের ভূমিকাটাকে আমি খুব বড় রকম ভাবে অ্যাপ্রিসিয়েট করি না, কারণ উনি ইউক্রেনকে ব্যবহার করছেন তার নিজের প্রয়োজনের জন্য। উনি কিন্তু ইউক্রেনকে কোনো অর্থনৈতিক সাহায্য দিচ্ছেন না। উনি আর্মস, কাল পরশুদিনও বলেছেন, কালকেও বলেছেন যে উনি আর্মস বিক্রি করেন ইউক্রেনের কাছে, কিন্তু আর্মস দিয়ে তাকে প্রোটেক্ট করার জন্য তার যে স্ট্র্যাটেজি এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে স্ট্র্যাটেজি সম্পূর্ণ আলাদা। এই যে কনফ্লিক্টিং স্ট্র্যাটেজি রয়েছে, একটা ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক রাজা বলা যায় আমেরিকাকে, সেই গণতান্ত্রিক কিং হিসেবে তার যে ভূমিকা গণতন্ত্রকে, হিউম্যান রাইটসকে, ভোটিং রাইটসকে সাহায্য করা, সেটা করতে না গিয়ে সে অন্যান্যভাবে স্ট্র্যাটেজিক্যালি করার চেষ্টা করছে, যেটা আমি জানি না এই মিড টার্ম ইলেকশনে এবং এর পরে জনগণের পরিষ্কারভাবে যদি ধারণা হয়, আমেরিকান জনগণ যদি বোঝে, তাহলে মিড টার্ম ইলেকশন সম্পূর্ণভাবে ট্রাম্পের বিরুদ্ধে চলে যাবে বলে আমার মনে হয়। জি, অসংখ্য ধন্যবাদ। দুজনের পর্যালোচনা শুনছিলাম। আমি এবার পরবর্তী সংবাদে যেতে চাই। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, রিপাবলিকান অধ্যুষিত স্টেটগুলোতে কংগ্রেসের নতুন সীমানা নির্ধারণের চেষ্টা চলছে যেন রিপাবলিকানদের ভোট বাড়ে। অন্যদিকে মেইলিং ভোট ব্যবহার বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়গুলো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আসলে ভোট দখলের জন্য এই সব কিছু হচ্ছে।
আমরা ট্রাম্পকে আসলে যতটুকু চিনি উনি তো আসলে মানে নিজের বাইরে তো আসলে খুব একটা বেশি দেখেন না কিংবা খুব একটা বেশি গুরুত্ব দেন না। ওনার তো এর পরবর্তীতে আবার প্রেসিডেন্ট নির্বাচন হবার মতো বিষয় নেই, তাহলে এত এত ইস্যু থাকতেই ভোট দখলের রাজনীতিতে উনি কেন নাম লেখালেন বলে আপনি মনে করছেন? এটার তো একটা বড় মোটিভেশন হতে পারে যে মিড টার্মের নির্বাচনের আগে যদি জোনিং গুলো চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, বিশেষ করে যে কোন কোন ডিস্ট্রিক্ট কোথায় যাবে, আমরা যেটা যুক্তরাষ্ট্রে বলি জেরিম্যান্ডারিং, হ্যাঁ, জেরিম্যান্ডারিং এ যে ধরেন একটা কেন্দ্র, সেই কেন্দ্রের সঙ্গে একদম এদিকে একটা ল্যাবের মতো ঢুকলো, ওদিকে আবার একটা বিচ্ছিন্ন আর একটা অংশকে অ্যাড করা হলো। এই প্র্যাকটিস শুধু যে রিপাবলিকান তাদের, মানে এটা ডেমোক্র্যাটরাও করে। ডেমোক্র্যাটরা তাদের যে স্টেট গুলোতে তারা পাওয়ারফুল, যেমন ধরেন ইলিনয়, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, এসব জায়গাতে তারা করে। আবার মানে রিপাবলিকানরা ওদের যেগুলো স্ট্রং হোল্ড সেখানে তারা সেটা করে। এটা একটা ভালো প্র্যাকটিস নয়, কিন্তু এখানে কিন্তু দুটো দলই আছে। আর যে মানে সেই জন্য আমি বলছি যে এখানে আমরা শুধু একা রিপাবলিকানদেরকে কিংবা ডোনাল্ড ট্রাম্পকে অপবাদ দেব, সেটা কিন্তু আমার মনে হয় ন্যায্য হবে না। তার কারণ এটা কিন্তু ডেমোক্র্যাটরাও করে, এবং এর সঙ্গে ডক্টর শফিকুর রহমান আমার অতি শ্রদ্ধেয় বড় ভাইয়ের মতো, যিনি আমাকে বাদল বলে ডাকেন, এবং ওনার ছোট ভাই আমার ক্লাস ফ্রেন্ড, ও ছিল কেমিস্ট্রিতে, আমি ছিলাম ফিজিক্সে, আমরা এক ব্যাচ, and Atik was a very brilliant student by the way. তো এই যে মানে কি, মানে আমি শফিক ভাইকে বলবো যে আপনি বলুন যে এই যে জেরিম্যান্ডারিং, এটা তো মানে অনেকদিন ধরে সবার প্র্যাকটিস, যে যেখানে পাওয়ারে আছে, যেখানে যে গভর্নর এবং মানে লেজিসলেটর যেখানে একই দলের মধ্যে পড়ে গেছে, তাদের জন্য ইটস এ পিস অফ কেক, দে ডু ইট অল দ্য টাইম। এবং আমি যেখানে আছি এই কেন্দ্রটা, এটা বিস্ময়, কারণ ওদিকে নিউ অর্লিন্সের একটা অংশ যেখানে শ্বেতাঙ্গরা থাকে, আর তারপরে এর সঙ্গে আর একটা শ্বেতাঙ্গ এলাকা আমাদের এলাকা জড়ো হয়েছে, একটা সাভার, তারপরে ল্যাচ কেটে গিয়ে ব্যাটন রুজের একটা অংশ যেখানে সাদা পপুলেশন আছে, এই নিয়ে এই ডিস্ট্রিক্টটা, যাতে এখানে সবসময় একজন সাদা নির্বাচিত হতে পারেন। এবং সাধারণত বর্তমানে এটা আমাদের যার স্পিকার হওয়ার কথা ছিল, দ্য থার্ড হাইয়েস্ট র্যাঙ্ক, স্টিভ স্ক্যালিসের এটা 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 কেন্দ্র। তো এটা সবাই করছে, কাজে এখানে আমি কাউকে পার্টিকুলার স্পেসিফিক্যালি দোষ দেব না, এটা সবারই এখানে একটা প্র্যাকটিস। আচ্ছা, এখন আরেকটা জিনিস, যে মেইল ভোট, মানে মেইলিং যে ভোটটা, এটা যে উনি বন্ধ করছেন, এখানে আরেকটা ঘটনা আছে। এখানে যে ঘটনাটা হলো যে কার্ডে, মানে আমি বাংলায় বলবো যে স্টেটের যে ক্ষমতাটাকে সংকুচিত করে দেওয়া এবং ফেডারেল গভর্নমেন্টের পাওয়ার বাড়িয়ে দেওয়া, এই জিনিসটা যেটা বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশন করছে, সেটা কিন্তু তাদের আইডিওলজির এগেনস্টে। রিপাবলিকান আইডিওলজি হলো স্টেটের পাওয়ার থাকে বেশি, এবং যাতে স্টেটের পাওয়ারটা গ্যারান্টিড হয়, প্রোটেক্টেড হয়, এটা হলো রিপাবলিকান প্রিন্সিপাল। এবং সেটা কিন্তু নির্বাচনী ইস্যুর ভিতরে ছিল, যেখানে যে ওরা যে ম্যানিফেস্টোটা করেছে তার মধ্যেও কিন্তু এটা ছিল, কিন্তু এখন এটাকে ভায়োলেট করা হচ্ছে। এর কারণ হলো যে ডোনাল্ড ট্রাম্প ওয়ান্টস মোর পাওয়ার, এটা বোঝা যাচ্ছে যে উনি চাচ্ছেন ফেডারেল গভর্নমেন্টের মোর পাওয়ার, যেটা ওনার দলে এতদিনে যে প্র্যাকটিস ছিল সেটা এগেস্টে যাচ্ছে। কিন্তু আমার যেন মনে হয় যে ওনার যে কর্তৃত্ব দলের উপরে এত বেশি, বিশেষ করে যে কোর গ্রুপটা, তাতে এটা দলের সবাই ওনার সঙ্গে একমত হবে। তাদের আগের এতদিন ধরে তারা ওবামাকে যে জন্য দোষ দিচ্ছিল, সেটাকে ওনারা এখন ভুলে যাবে, ভুলে গিয়ে ওনারা এই ক্ষমতাটাকে কুক্ষিগত করার চেষ্টা করবে, মানে কেন্দ্রে, সেন্ট্রাল গভর্নমেন্টে। আমি একটা সিলভার লাইনিং দেখছি। আমরা যদি যুক্তরাষ্ট্রে দেখি, আপনি অবাক হবেন যে এখানে যেমন আমার স্টেট লুজিয়ানাতে যে ল আছে, সেই ল কিন্তু টেক্সাস লর চেয়ে ডিফারেন্ট। এবং সেটা আমি দেখলাম যে এই মাসে আপনার এই গত 3-4 দিন আগে আমার মেয়েটি ওর পরীক্ষা দিল, মানে ডক্টর অফ ফার্মেসির যে ফার্মাসি মানে স্টেট সার্টিফিকেশন, সেটা ও টেক্সাস থেকে দিচ্ছে, এবং ও এখানে পড়েছে এই নিউ অর্লিন্সে, কিন্তু যে লর পরীক্ষা দিচ্ছে ওটা ডিফারেন্ট। এবং ওই লতে পাস করলে এটা
লুজিয়ানা অ্যাকসেপ্ট করবে না। এরকম এরকম কিন্তু প্রত্যেকটার সঙ্গে পার্থক্য রয়েছে। বুঝতে পারছি যে একটা ফেডারেল ইউনিয়ন হিসেবে এটা একটা ভালো জিনিস, কিন্তু অনেক সময় এজন্য অনেক বেশি বাড়তি কাজ করতে হয়। অন্যান্য যেমন ধরেন মেডিকেল বোর্ডটা একটা হতে পারে যুক্তরাষ্ট্রে, না প্রত্যেক স্টেটের আলাদা আলাদা। এগুলো আমার মনে হয় যেন আমার ধারণা যে কেন্দ্রের গভর্নমেন্টের হাতে অনেক কিছু চলে যাওয়া উচিত। হ্যাঁ, লোকাল থাকবে, লোকালও থাকবে, কিন্তু কতগুলো জিনিস যেগুলো হেনস্থা হয়, এক স্টেট থেকে আপনি আরেক স্টেটে যাচ্ছেন, নতুন করে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, নতুন করে সার্টিফিকেশন নিতে হবে, নতুন আইন, মানে এক লয়ার নিউ ইয়র্কের লয়ার লুজিয়ানাতে প্র্যাকটিস করতে পারবেন। এই যে ব্যাপারটা আছে একটা দেশের যে ভিন্নতা, এটা তখনই শেষ হবে যখন কেন্দ্রীয় গভর্নমেন্টের হাতে আরো ক্ষমতা যাবে, এবং সেটা কিন্তু ডেমোক্র্যাটরা পছন্দ করে, রিপাবলিকানরা এর এগেনস্টে ছিল। এখন দেখা গেল যে রিপাবলিকানদের লিডার আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাই চাচ্ছেন, যেটা ডেমোক্র্যাটদের ইচ্ছা। কাজেই আমার যেন মনে হচ্ছে সব মিলে এই যে প্রসেসটা যেটা করতে চাচ্ছে, যে ভোটিং এর ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের অথরিটিটাকে এক্সারসাইজ করা, অবশ্য এটা কিন্তু চ্যালেঞ্জ হবে। আমি আপনাকে বলি কেন, কারণ যুক্তরাষ্ট্রের এই জিনিসটা করতে পারে শুধু কংগ্রেস, নট দ্য প্রেসিডেন্ট। কাজেই উনি যেটা করবেন সেটা চ্যালেঞ্জ হবে কোর্টে। কিন্তু আমি জানি যে কংগ্রেসেও কিন্তু ওনার কর্তৃত্ব রয়েছে, দুটো হাউসই, কাজে উনি এটাকে পাশ করে নিয়ে যেতে পারবেন। কিন্তু কোর্টেও এটা চ্যালেঞ্জ হবে। কাজে এই ব্যাপারে যে কি সিদ্ধান্ত হবে আলটিমেটলি, সেই জন্য আমরা অপেক্ষা করব। তবে আমার যেন মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প যেটা চাচ্ছেন সেটাই হতে যাচ্ছে। জি, প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনারও কি তাই মত? বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার একটা অভিযোগ সবসময় আমরা পেয়ে আসি, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় এখানে দুটো ব্যাপার। একটা হলো যে আমরা টেক্সাসে দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের যে ভূমিকা, ডোনাল্ড ট্রাম্প সবসময় মেজরিটি এবং পাওয়ারে থাকতে চান। এখন মিড টার্ম ইলেকশনে আমরা কংগ্রেসে জানি উনি মাত্র 4, 5টা 7, 8টা মানে লিডিং এ আছেন হাউসে। সেনেটেও খুব একটা যে বড় রকম লিড নিয়ে রয়েছে তা নয়, অল্প। এখন মিড টার্ম ইলেকশনে উনি যে ইনিশিয়েটিভ গুলো নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, তাতে মিড টার্ম ইলেকশনে ডেমোক্র্যাটদের পপুলারিটি অনেক বেড়ে গেছে। এখন আপনাদের মনে আছে কিনা, উনি যখন গত ইলেকশনে, এর আগের ইলেকশনে যখন শেষের দিকে উনি জর্জিয়াকে বলেছিলেন, জর্জিয়ার সেক্রেটারি অফ স্টেটকে এবং গভর্নরকে, যে আমার 12,000 ভোট দরকার, তাহলে আমি প্রেসিডেন্ট থাকতে পারবো। কোথা থেকে ভোট আসবে, কিভাবে আসবে, কি হবে, কোনটা ন্যায় অন্যায় বেআইনি, উনি ওগুলো কেয়ার করেন না। এবং টেক্সাসে আমরা দেখেছি যে এই যে 4, 5, 6, 7 গ্যাপ রয়েছে এখন ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসে, এই গ্যাপটাকে ওভারকাম করার জন্য মিড টার্ম ইলেকশনে সে টেক্সাসের গভর্নরকে বলেছে যে তুমি ভোটার আমাদের জেরিম্যান্ডারি করে এমন ভাবে বাড়াও যেন আমাদের রিপাবলিকান পার্টি মেজরিটি থাকে কংগ্রেসে। আমরা নেলসনের কথা জানি, গভর্নর নেলসন ক্যালিফোর্নিয়ায় ডিরেক্টলি চ্যালেঞ্জ করেছে। একই রকম ভাবে আমরা ইলিনয় গভর্নরের কথা জানি, ওনারাও চ্যালেঞ্জ করতে যাচ্ছে। এবং আপনি যদি দেখেন ইলিনয়তে, ক্যালিফোর্নিয়ায় 40 জন কংগ্রেসম্যান এই ক্যাটাগরিতে আসতে পারে, আরো এডিশনাল হয়ে যেতে পারে যদি লিনিং টু ডেমোক্রেটিক পার্টির জন্য রয়েছে মিড টার্ম ইলেকশনে। ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি ভয় পাচ্ছে এখন যে এই মিড টার্ম ইলেকশনে যদি আমরা ডিফিটেড হই, তাহলে ট্রাম্পের যে এজেন্ডা, ট্রাম্পের যে ইমিগ্রেশন, ট্রাম্পের যে ট্যারিফ, ট্রাম্পের যে অন্য সব রকম মেজর যে ইনিশিয়েটিভ নিয়ে উনি এগিয়ে এসছে, ওগুলো একটাও থাকবে না, একটাও সাকসেসফুল হবে না এই মিড টার্ম ইলেকশনের পরে যদি এইরকম হয়। সেই জন্য উনি চাচ্ছেন নাম্বার বাড়াবার জন্য
এবং ঠিক একই রকম ভাবে এই যে ভোটিং এ মেইলিং ভোটিং এর কথা বলছেন ওখানে যাচ্ছে, কারণ মেইলিং ভোটে আপনি যদি দেখেন স্ট্যাটিস্টিক্স এবং ডেটাগুলো, গরিব, যাদের গাড়ি নেই, যারা বুড়ো যেতে পারে না, মাইনরিটিস যারা ভোট দিতে যায় না, বিভিন্ন ডেমোক্রেটিক দুটো ডেমোক্রেটিক পার্টি তাদেরকে অর্গানাইজ করে ভোট কেন্দ্রে যেতে হবে না, মেইলিং ভোট করে ভোট দিতে পারবে। অর্থাৎ মেইলিং ভোটের একটা মেজরিটি অংশ ডেমোক্রেটদের পক্ষে যায়। এই যে সম্ভাবনাটা, এটাকে বন্ধ করার জন্য এবং বিশেষ করে এই মিড টার্ম ইলেকশনে এটাকে বন্ধ করার জন্য ট্রাম্প একেবারে ডেসপারেট হয়ে গেছে, রিপাবলিকান পার্টি ডেসপারেট হয়ে গেছে। উনি এখন এক্সিকিউটিভ অর্ডার দেবেন ওটাকে বন্ধ করা, কিন্তু উনি ওইভাবে বন্ধ করতে পারবেন না, কারণ ওনাকে এটা কংগ্রেসে যেতে হবে পাস করার জন্য, এবং কংগ্রেসে তার এখনো মেজরিটি রয়েছে। সো দেয়ার ইজ এ টেন্ডেন্সি, দেয়ার ইজ এ পসিবিলিটি, কিন্তু গেমটা হচ্ছে মিড টার্ম ইলেকশনে জেতা। মিড টার্ম ইলেকশনে যদি উনি জিততে না পারেন তাহলে ট্রাম্পের আর ভূমিকা থাকবে না। এই ইউক্রেন বলেন, রাশিয়া বলেন, কেউ তাকে আর ওই রকম ভাবে কংগ্রেসের উপরে যদি কন্ট্রোল না থাকে তাহলে তার আর ওই রকম কোনো পাওয়ার থাকবে না। এই কারণে আমার কাছে যেটা মনে হয় যে উনি এই ইমিডিয়েটলি কিছুদিনের মধ্যে এগুলো করার চেষ্টা করবেন এবং মিড টার্ম ইলেকশনে রিঅর্গানাইজ হয়ে যেন উনি আবার মেজরিটি থাকতে পারেন এটা চেষ্টা করবেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমার আসলে আরো অনেক কিছু জানার ছিল, তবে আজকে সময় শেষ হয়ে গেছে। প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার এবং প্রফেসর ডক্টর শফিকুর রহমান, দুজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা আজকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভেন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।